দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ কয়েক মাসে জার্মানি তার সামরিক ও রাজনৈতিক পতনের মুখোমুখি হয়েছিল। বার্লিন, তৃতীয় রাইখের প্রশাসনিক কেন্দ্র, রেড আর্মির একটি নির্ণায়ক আক্রমণের স্থান হয়ে উঠেছিল যা শহরের একটি বড় অংশ ধ্বংস করে দেয় এবং 1945 সালের 2 মে তার প্রতিরক্ষাকারীদের আত্মসমর্পণে বাধ্য করে। এর মাধ্যমে ইউরোপে এই শাসনের আধিপত্যের সমাপ্তি ঘটে এবং একটি দখল ও পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়। যখন বার্লিন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তখন একটি নতুন প্রজন্ম বেড়ে উঠছিল এমন একটি দেশে যা পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা এবং সাম্প্রতিক ঘটনাবলীর প্রভাব দ্বারা চিহ্নিত ছিল। যারা তৃতীয় রাইখে পদে ছিলেন তাদের বংশধররা তাদের শৈশব কাটিয়েছিল নীরবতা, এড়িয়ে চলা বা একটি কঠিন উত্তরাধিকারের সাথে মুখোমুখি হওয়ার মধ্যে, যা তাদের পরিচয় থেকে আলাদা করা কঠিন ছিল। কেউ কেউ তাদের পরিবারের সদস্যদের স্মৃতি ধরে রাখার চেষ্টা করেছিল, অন্যরা দূরত্ব বজায় রাখতে চেয়েছিল, এবং অনেকেই তাদের উৎসের সামাজিক পরিণতির মুখোমুখি হয়েছিল। পরের দশকগুলিতে জার্মানি সরকারি নীতি, স্মৃতিসৌধ এবং শিক্ষামূলক কর্মসূচি বিকাশ করেছিল যার লক্ষ্য ছিল ঐতিহাসিক স্মৃতিকে সমকালীন সামাজিক জীবনে একীভূত করা। কিভাবে একটি জীবন গঠন করা যায় যখন সাম্প্রতিক অতীত একটি বোঝা চাপিয়ে দেয় যা নিজে বেছে নেওয়া হয়নি। রাইখের শেষ দিনগুলি, দানবের পতন। 1945 সালের বসন্তে জার্মানি পরাজয়ের প্রান্তে পৌঁছেছিল। বার্লিন, তৃতীয় রাইখের রাজনৈতিক কেন্দ্র, মিত্রবাহিনীর বোমাবর্ষণ এবং রেড আর্মির অবরোধে বিধ্বস্ত হয়েছিল। শহরের অত্যাবশ্যক অবকাঠামো ধসে পড়েছিল, পরিবহন ব্যবস্থা, পানীয় জলের সরবরাহ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অনিয়মিতভাবে কাজ করছিল অথবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। 1945 সালের 16 এপ্রিল বার্লিনের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ শুরু হয়। 20 লক্ষেরও বেশি সোভিয়েত সৈন্য এই অভিযানে অংশ নেয়, যারা জার্মান প্রতিরক্ষার মুখোমুখি হয়েছিল, যা নিয়মিত সৈন্য, ফোল্কস্টুর্ম, বৃদ্ধ ও কিশোরদের নিয়ে গঠিত মিলিশিয়া এবং হিটলার যুব সংঘের যোদ্ধাদের দ্বারা সংগঠিত ছিল। শহুরে প্রতিরোধ সেক্টরভিত্তিকভাবে গঠিত হয়েছিল, কিন্তু সোভিয়েতদের সংখ্যাগত ও বস্তুগত শ্রেষ্ঠত্ব চূড়ান্ত প্রমাণিত হয়। যুদ্ধের সময় শহরের দৈনন্দিন জীবন খাদ্যের তীব্র সংকট, ওষুধের অভাব এবং বিদ্যুৎ আশ্রয়কেন্দ্র দ্বারা চিহ্নিত ছিল। অনেক হাসপাতাল মৌলিক সরবরাহ ছাড়াই কাজ করছিল। যুদ্ধের মধ্যে আটকে পড়া বেসামরিক জনগণ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। ধারণা করা হয় যে শহরের সংঘর্ষে কয়েক হাজার বেসামরিক নাগরিক মারা গিয়েছিল। চ্যান্সেলরির ভূগর্ভস্থ বাংকার থেকে অ্যাডলফ হিটলার তার ঘনিষ্ঠ সহচরদের সাথে অবস্থান করছিলেন। তিনি এমন নির্দেশ জারি করছিলেন যা আর কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব ছিল না। জার্মান বাহিনীর প্রতিরোধ ক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছিল। 20 এপ্রিল হিটলার তার শেষ জন্মদিন বাংকারে উদযাপন করেন। তখন পর্যন্ত বার্লিন সম্পূর্ণভাবে ঘেরাও হয়ে গিয়েছিল এবং প্রধান যোগাযোগ লাইনগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের পদ ত্যাগ করতে শুরু করেন, অন্যদিকে কেউ কেউ শেষ পর্যন্ত থেকে যান। 25 এপ্রিল সোভিয়েত বাহিনী সম্পূর্ণ অবরোধ সম্পন্ন করে। রাইখস্ট্যাগ, ব্রান্ডেনবুর্গ গেট, আনহাল্টার বানহফ স্টেশন এবং বিমান মন্ত্রণালয়ের মতো কৌশলগত স্থানগুলিতে তীব্র যুদ্ধ সংঘটিত হয়েছিল। হিটলার যুব সংঘের তরুণদের নিয়ে গঠিত ইউনিটগুলি কিছু অঞ্চলে প্রতিরোধ গড়ে তুলেছিল, যদিও তারা সোভিয়েত অগ্রগতি থামাতে পারেনি। এপ্রিলের শেষ দিনগুলিতে বাংকারের পরিস্থিতি শাসনের আসন্ন পতনকে প্রতিফলিত করছিল। অ্যাডলফ হিটলার এবং ইভা ব্রাউন তাদের বিবাহ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন। কিছুক্ষণ পর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। জোসেফ গোয়েবলস এবং তার স্ত্রী ম্যাগডা তাদের সন্তানদের সাথে চ্যান্সেলরিতেই মৃত্যুবরণ করেন। এই ঘটনাগুলি কমান্ড কাঠামোর বিচ্ছিন্নতাকে ত্বরান্বিত করে। 1945 সালের 2 মে বার্লিনের প্রতিরক্ষা কমান্ডার জেনারেল হেলমুট ভাইডলিং শহরের আত্মসমর্পণের নির্দেশ দেন। রাইখস্ট্যাগ ভবনের উপর সোভিয়েত পতাকা উত্তোলন করা হয়, যা প্রতীকীভাবে তৃতীয় রাইখের পতনকে তার রাজধানীতে চিহ্নিত করে। আত্মসমর্পণের পর বার্লিন সোভিয়েত সামরিক নিয়ন্ত্রণে আসে। ধ্বংসস্তূপে পরিণত শহরটি লুটপাট, জোরপূর্বক স্থানান্তর এবং নতুন দখলদার কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সাক্ষী হয়। বার্লিনকে আমেরিকান, ব্রিটিশ, ফরাসি এবং সোভিয়েত নিয়ন্ত্রণ সেক্টরে বিভক্ত করা পরবর্তী মাসগুলিতে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। 7 মে জার্মানি পশ্চিমা মিত্রবাহিনীর তত্ত্বাবধানে রেইমসে নিঃশর্ত আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে। 8 মে ইউরোপে বিজয় দিবস হিসেবে ঘোষিত হয়, যা মহাদেশী যুদ্ধের সমাপ্তি আনুষ্ঠানিক করে। শাসনের পতনের পর মিত্রবাহিনী কনসেন্ট্রেশন ক্যাম্পগুলি মুক্ত করে। নথিভুক্ত অবস্থা এবং বেঁচে থাকাদের সাক্ষ্য সংঘটিত অপরাধগুলির ব্যাপকতা প্রকাশ করে।
ফলস্বরূপ প্রধান দায়ীদের বিচারের জন্য নুরেমবার্গ ট্রায়াল শুরু হয়। তৃতীয় রাইখের পরাজয় গভীর বস্তুগত ও সামাজিক পরিণতি রেখে যায়। জার্মানির রাজনৈতিক ব্যবস্থা, শহরগুলি এবং দৈনন্দিন জীবন গভীরভাবে রূপান্তরিত হয়। নাৎসি নেতাদের সন্তান, নাতিনাতনী এবং প্রত্যক্ষ বংশধররা এমন একটি দেশে বেড়ে ওঠে যা পুনর্নির্মাণ এবং তার সাম্প্রতিক ইতিহাসের পুনর্মূল্যায়ন দ্বারা চিহ্নিত ছিল। গুডরুন হিমলার, অনুতাপহীন আনুগত্য। 1929 সালে জন্ম নেওয়া গুডরুন নাৎসি শাসনের সুবিধাভোগী পরিবেশে তৃতীয় রাইখের পতনের পর জার্মানি যখন পুনর্গঠনের চেষ্টা করছিল, তখন নেতৃস্থানীয় নাৎসি নেতাদের সন্তানরা নীরবতা, অস্বীকৃতি বা প্রত্যাখ্যানের মধ্যে বেড়ে উঠছিল। কেউ কেউ তাদের শিকড় থেকে দূরত্ব বজায় রাখতে বেছে নিয়েছিল। কিন্তু হাইনরিখ হিমলারের একমাত্র সন্তান গুডরুন হিমলার ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। তিনি তার সারা জীবন বাবার স্মৃতি রক্ষায় নিবেদিত ছিলেন। 1929 সালে জন্ম নেওয়া গুডরুন নাৎসি শাসনের সুবিধাভোগী পরিবেশে শৈশব কাটিয়েছিলেন। তিনি অ্যাডলফ হিটলারের সাথে ছবিতে দেখা যেতেন, যাকে তিনি কি চাচাগি বলে ডাকতেন, এবং সরকারি অনুষ্ঠানে বাবার সাথে থাকতেন। শৈশবে তিনি ডাচাউর মতো ক্যাম্প পরিদর্শন করেছিলেন, কিন্তু সেখানে কি ঘটছে সে সম্পর্কে তার সত্যিকারের কোনো ধারণা ছিল না। তার কাছে এই স্থানগুলো কৃষি খামার হিসেবে উপস্থাপিত হতো। 1945 সালে জার্মানির পরাজয়ের পর গুডরুন এবং তার মাকে মিত্র বাহিনী গ্রেপ্তার করে। হেনরিখ হিমলারের কার্যকলাপ সম্পর্কে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যিনি বিচারের মুখোমুখি হওয়ার আগেই হেফাজতে আত্মহত্যা করেছিলেন। তার বাবার আত্মহত্যা গুডরুনের ধারণাকে পরিবর্তন করেনি, যিনি তার নির্দোষতায় বিশ্বাসী ছিলেন এবং তাকে বিজয়ীদের শিকার হিসাবে বিবেচনা করতেন। অন্যান্য উচ্চপদস্থ নাৎসি নেতাদের সন্তানরা যখন নাম পরিবর্তন করছিল বা প্রকাশ্যে তাদের অতীত থেকে দূরে সরে যাচ্ছিল, গুডরুন হিমলার তার পরিচয় গোপন না করেই জার্মানিতে থাকার সিদ্ধান্ত নেন। তিনি কোনো অনুশোচনা প্রকাশ করেননি বা তার পরিবারের কর্মকাণ্ডের জন্য দায় স্বীকার করেননি। দশকের পর দশক ধরে গুডরুন ক্রিস্টিলে হিলফে কি নীরব সাহায্য এর মতো এসএসের প্রাক্তন সদস্যদের সহায়তাকারী সংগঠনগুলোর সাথে গোপনে যুক্ত ছিলেন। এই নেটওয়ার্কগুলো যুদ্ধপরবর্তী সময়ে বিচার বা নির্যাতনের মুখোমুখি হওয়া প্রাক্তন নাৎসি সদস্যদের আইনি ও আর্থিক সহায়তা দিত। ব্যক্তিগত জীবনে গুডরুন গোপনীয়তা বজায় রেখেছিলেন। তিনি গুরুত্বপূর্ণ কোনো সাক্ষাৎকার দেননি বা স্মৃতিকথা প্রকাশ করেননি। কিছু মহলে তাকে একটি অতীতের প্রতিনিধি হিসেবে দেখা হতো, যে অতীত পুরোপুরি ত্যাগ করা হয়নি। প্রতি বছর গুডরুন ওয়াফেন এসএসের প্রাক্তন সদস্যদের সমাবেশে আমন্ত্রিত হিসেবে যোগ দিতেন। তৃতীয় রাইখের উত্তরাধিকার নিয়ে তার দৃষ্টিভঙ্গির সাথে যারা একমত ছিল, তারা তার উপস্থিতিকে গুরুত্ব দিত। তার পদবি ও অবস্থান এই সমাবেশগুলোতে তার প্রাসঙ্গিকতা বাড়িয়ে দিত। সার্বজনীন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নিলেও গুডরুন এমন মহলে প্রভাব রাখতেন যেখানে নাৎসি শাসনের পক্ষে বিবৃতি সংরক্ষিত হতো। হাইনরিখ হিমলারের ইমেজ রক্ষায় তার সক্রিয় ভূমিকা জীবনভর অব্যাহত ছিল। নিকলাস ফ্রাঙ্ক বা রাইনার হেসের মতো অন্যান্য বংশধররা যেখানে প্রকাশ্যে তাদের পরিবারের ইতিহাসের সমালোচনা করেছিলেন, সেখানে গুডরুন হিমলার তার বাবার স্মৃতি রক্ষায় দাঁড়িয়েছিলেন। তার মতে হাইনরিখ হিমলার ছিলেন একজন কর্মকর্তা, যাকে ভুল বোঝা হয়েছে এবং অন্যায়ভাবে বিচার করা হয়েছে। গুডরুন হিমলার 2018 সালে 88 বছর বয়সে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কোনো অনুশোচনা প্রকাশ করেননি বা নাৎসি শাসনে তার বাবার ভূমিকার জন্য দায় স্বীকার করেননি। তার জীবনপথ তার পদবি ও পারিবারিক ইতিহাস রক্ষার একটি অটল অবস্থানই নির্দেশ করে, বিশেষ করে সেই সব মহলে যেখানে তার ব্যক্তিত্ব আজও স্বীকৃত। নিকলাস ফ্রাঙ্ক, যে উত্তরাধিকার নীরবতা ভেঙেছিল। যখন অনেক নাৎসি নেতার সন্তান নীরবতা বা অস্বীকার বেছে নিয়েছিল, নিকলাস ফ্রাঙ্ক তার পরিবারের ইতিহাসের বিরুদ্ধে প্রকাশ্যে সোচ্চার হয়েছিলেন। হান্স ফ্রাঙ্কের পুত্র নিকলাস, যিনি নাৎসি শাসনকালে অধিকৃত পোল্যান্ডের গভর্নর জেনারেল ছিলেন, কখনও তার পদবি রক্ষা বা বাবার স্মৃতি মোলায়েম করার চেষ্টা করেননি। 1939 সালে জন্মগ্রহণকারী নিকলাস ফ্রাঙ্ক তার জীবনের প্রথম বছরগুলি ক্রাকোতে একটি বিশেষাধিকারপূর্ণ পরিবেশে কাটিয়েছেন, যখন তার বাবা অধিকৃত অঞ্চলগুলির প্রশাসনের তত্ত্বাবধান করতেন। সেই সময় নিকলাস তার বাবার কর্তৃত্বে সংঘটিত ঘটনাবলী সম্পর্কে অজ্ঞ ছিলেন। যুদ্ধের পর পরিস্থিতি বদলে যায়। 1946 সালে নুরেমবার্গ ট্রায়ালে হান্স ফ্রাঙ্ককে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাবার এই মৃত্যুদণ্ড নিকলাসের জন্য পরিবারের অতীতের সাথে ব্যক্তিগত সংঘাতের সূচনা ছিল। অন্যান্য বংশধররা যখন পরিবারের ইতিহাসকে খাটো বা ন্যায্যতা দেওয়ার পথ বেছে নিয়েছিলেন, নিকলাস ফ্রাঙ্ক বেছে নিলেন প্রকাশ্য আলোচনার পথ। 1987 সালে তিনি চে ডার ভাটার কুপিতা বইটি প্রকাশ করেন, যেখানে তিনি সরাসরি হান্স ফ্রাঙ্কের কর্ম ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন।
এই বইটি জার্মানিতে ব্যাপক প্রভাব ফেলে, কারণ এটি শাসনকালের পিতৃতুল্য ব্যক্তিদের নিয়ে নীরবতা বা সুরক্ষার প্রচলিত ধারা ভেঙে দেয়া। নিকলাসের বই কেবল একটি জীবনী নয়, এটি একটি সমালোচনামূলক বিশ্লেষণ ছিল যে তার বাবাকে একজন সুবিধাবাদী মানুষ হিসেবে চিত্রিত করেছিল, যার নাৎসি শাসনের সক্রিয় অংশগ্রহণ আদর্শিক আনুগত্যের বদলে ব্যক্তিগত স্বার্থে প্রণোদিত ছিল। এই প্রকাশনা পরিবারের অতীত থেকে প্রকাশ্য দূরত্বের একটি অস্বাভাবিক উদাহরণ হিসেবে বিবেচিত হয়। বই প্রকাশের পর থেকে নিকলাস ফ্রাঙ্ক বিতর্ক ও সম্মেলনে অংশ নিয়ে নাৎসি অতীত প্রত্যাখ্যানের তার অবস্থান জোরদার করেন। বছর জুড়ে তিনি একটি স্পষ্ট অবস্থান বজায় রেখেছিলেন, তিনি কখনও পরিবারের ইতিহাস পুনর্লিখন বা বাবার কর্মকাণ্ড লঘু করার চেষ্টা করেননি। তার এই পথ সমালোচনামুক্ত ছিল না। কিছু মহল পরিবারের ইতিহাস প্রকাশ্যে আনার জন্য তার সমালোচনা করেছিল, আবার অন্যরা ইতিহাসের স্মৃতি রক্ষায় তার অবদানকে মূল্য দিয়েছিল। নিকলাস যুক্তি দিয়েছিলেন যে অতীতের মুখোমুখি হওয়া একটি ব্যক্তিগত ও সমষ্টিগত দায়িত্ব, এবং বিস্মরণ কোনো বিকল্প নয়। সারা জীবন নিকলাস ফ্রাঙ্ক নাৎসিবাদের সাথে যুক্ত পদবি বহনের ব্যক্তিগত কষ্টের কথা প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন যে বাবার সাথে তার সম্পর্ক, এমনকি মৃত্যুর পরেও, দূরত্ব ও মানসিক সমাধানহীনতায় চিহ্নিত ছিল। গত কয়েক দশক ধরে নিকলাস জার্মানিতেই বসবাস করছেন। মিডিয়ায় তার উপস্থিতি কমলেও তিনি ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও নাৎসি অপরাধগুলিকে খাটো করাকে সমালোচনা করার প্রতিশ্রুতি বজায় রেখেছেন। নিকলাস ফ্রাঙ্কের ইতিহাস দেখায় যে তৃতীয় রাইখের কিছু বংশধর তাদের পরিবারের উত্তরাধিকারকে প্রকাশ্যে ও সমালোচনামূলকভাবে মোকাবেলা করার পথ বেছে নিয়েছিলেন। তার জীবন অতীতের কর্মকাণ্ড থেকে কিছু উত্তরাধিকারের দূরত্ব ও তার প্রজন্মের অন্যান্য সদস্যদের থেকে ভিন্ন অবস্থান নেওয়ার সচেতন সিদ্ধান্তের উদাহরণ। রল্ফ মেঙ্গেল, ডেথ অ্যাঞ্জেল এর নামের বোঝা। ১৯৪৪ সালে জন্ম নেওয়া রল্ফ মেঙ্গেল যুদ্ধবিধ্বস্ত এক পরিবেশে বড় হয়েছিলেন, অজানা যে তার পদবি বিংশ শতাব্দীর সবচেয়ে কুখ্যাত অপরাধগুলির একটির সাথে যুক্ত হবে। তার বাবা জোসেফ মেঙ্গেল, অশিৎসের খেয়ে মৃত্যুর দূত, বন্দীদের উপর চিকিৎসা পরীক্ষা ও গ্যাস চেম্বারে নির্বাচনের জন্য দায়ী ছিলেন। ১৯৪৫ সালে জার্মানির পরাজয়ের পর জোসেফ মেঙ্গেল পালাতে সক্ষম হন। সমর্থকদের নেটওয়ার্কের সাহায্যে তিনি প্রথমে অস্ট্রিয়া ও পরে দক্ষিণ আমেরিকায় পালান, যেখানে তিনি মিথ্যা পরিচয়ে বসবাস করেন। এদিকে তার স্ত্রী ও পুত্র জার্মানিতেই থাকেন। শৈশবে রল্ফ মেঙ্গেল বিভক্ত ও অধিকৃত জার্মানিতে বেড়ে ওঠেন, একটি পরিবারে যেখানে তার বাবার অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে খোলামেলা আলোচনা এড়ানো হতো। তাকে যে ছবি দেওয়া হতো তা ছিল শত্রুদের দ্বারা অন্যায়ভাবে নির্যাতিত এক মানুষের। কৈশোরে রল্ফ টুকরো টুকরো তথ্য সংগ্রহ শুরু করেন যা তার বাবা সম্পর্কে তার ধারণা বদলে দেয়। আলোচনা, দলিল ও গুজবের মাধ্যমে তিনি ধীরে ধীরে বুঝতে পারেন যে জোসেফ মেঙ্গেল আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি অনুসন্ধানকৃত অপরাধীদের একজন। প্রাপ্তবয়স্ক হয়ে একজন আইনজীবী হিসেবে রল্ফ নীরবতার মাধ্যমে পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত নেন। তিনি তার বাবা সম্পর্কে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি ও মিডিয়ার আলো এড়িয়ে চলেছেন। তিনি জোসেফ মেঙ্গেলকে রক্ষা করেননি, কিন্তু তার বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগও তোলেননি। ১৯৭৭ সালে, যখন তার বাবাকে খুঁজে বের করার আন্তর্জাতিক তৎপরতা তুঙ্গে, রল্ফ তার সাথে দেখা করতে দক্ষিণ আমেরিকায় যান। সাক্ষাৎ সংক্ষিপ্ত ছিল। পরবর্তীতে প্রকাশিত তথ্য অনুযায়ী, রল্ফ তার বাবাকে তার বিরুদ্ধে অভিযোগগুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিলেন। জোসেফ মেঙ্গেল তার কর্মকে সামরিক দায়িত্বের অংশ হিসেবে ন্যায্যতা দিয়েছিলেন, কোনো অনুশোচনা না দেখিয়ে। এই সাক্ষাতের পর রল্ফ আর কখনও তার বাবাকে দেখেননি। পরবর্তীতে তিনি জোসেফ মেঙ্গেলের অপরাধ স্বীকার করার একটি অবস্থান নেন, কোনো ন্যায্যতা না দিয়ে, কিন্তু মিডিয়ার আলো এড়িয়ে। তিনি তার পরিবারকে জনসমাগম থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন। জোসেফ মেঙ্গেলের মৃত্যু ১৯৭৯ সালে ব্রাজিলে ডুবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। বছর জুড়ে তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল। ১৯৮৫ সালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। রল্ফ মেঙ্গেল একজন আইনজীবী হিসেবে নিম্ন প্রোফাইল জীবনযাপন বেছে নিয়েছিলেন। বই, প্রামাণ্যচিত্র বা সাক্ষাৎকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যেগুলো তার পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করতে চাইত। তার সিদ্ধান্ত ছিল জোসেফ মেঙ্গেলের সাথে তার সম্পর্ককে কখনো পুঁজি বা অর্থে পরিণত না করা। যে কয়েকটি প্রকাশ্য বিবৃতি তিনি দিয়েছিলেন, তাতে তার অবস্থান স্পষ্ট ছিল। তিনি তার বাবার কর্মকাণ্ডের নিন্দা করতেন, কিন্তু তার জন্য ব্যক্তিগত দায়িত্ব স্বীকার করতেন না। তিনি হলোকাস্টকে খাটো করে এমন বর্ণনা ও স্মৃতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারকারী আন্দোলন, উভয়ের সাথেই সম্পর্ক এড়িয়ে চলতেন। রল্ফ মেঙ্গেলের ইতিহাস তার পারিবারিক উত্তরাধিকার থেকে ইচ্ছাকৃত দূরত্বের একটি গল্প বলে। অন্য বংশধররা যেখানে প্রকাশ্য সমর্থন বা অভিযোগের পথ বেছে নিয়েছিলেন, সেখানে তার পথ ছিল দূরত্ব বজায় রাখা,
ঘটনাগুলো স্বীকার করা ও প্রকাশ্য আলোচনা এড়িয়ে চলা। বর্তমানে মেঙ্গেল পদবি ঐতিহাসিক স্মৃতিতে একটি সুপরিচিত প্রতীক। রলফের জীবন তার পদবিকে যেসব কর্মের জন্য পরিচিতি এনেছিল, সেগুলো থেকে ব্যক্তিগত পরিচয় গড়ার একটি নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ইতিহাস। এডা গোয়েরিং, অস্বীকার ও উত্তরাধিকার ব্যবস্থাপনার মধ্যে জীবন। এডা গোয়েরিং ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন, রাইখের মার্শাল ও নাৎসি শাসনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হারমান গোয়েরিংয়ের একমাত্র সন্তান হিসেবে। জন্ম থেকেই তিনি জার্মানির উচ্চ ক্ষমতাসীন মহলের সাথে যুক্ত ছিলেন। তার ব্যাপটিজমে উপস্থিত ছিলেন অ্যাডলফ হিটলার, যিনি তার গডফাদার ছিলেন। শৈশবে এডা শাসনামলে অধিগ্রহণ করা সম্পত্তিতে বসবাস করতেন, ইউরোপীয় সংগ্রহ থেকে বাজেয়াপ্ত করা শিল্পকর্ম দ্বারা পরিবেষ্টিত। তার নিকটতম পরিবেশ গঠিত ছিল নাৎসি পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের দ্বারা, এবং তার শিক্ষালয় যুদ্ধের ঘটনাবলী থেকে বিচ্ছিন্ন এক পরিবেশে সম্পন্ন হয়। ১৯৪৫ সালে জার্মানির পরাজয় তার অবস্থান বদলে দেয়। হারমান গোয়েরিং মিত্রবাহিনী দ্বারা গ্রেপ্তার হন, নুরেমবার্গ ট্রায়ালে বিচারিত হন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ফাঁসি কার্যকর হওয়ার আগে তিনি সায়ানাইড ক্যাপসুল ব্যবহার করে আত্মহত্যা করেন। ৭ বছর বয়সী এডা ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশে তার মায়ের তত্ত্বাবধানে থাকেন। প্রাপ্তবয়স্ক জীবনে এডা গোয়েরিং প্রকাশ্যে তার বাবার স্মৃতি থেকে দূরত্ব বজায় রাখেননি। তিনি মিউনিক বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন করেন, যদিও পেশাদার খ্যাতি অর্জন করতে পারেননি। তিনি কিছু সময় মিউনিখের বিশ্ববিদ্যালয় হাসপাতালে আর্কাইভিস্ট হিসেবেও কাজ করেছিলেন, একটি নিভৃত পেশাদার জীবনযাপন করে। যুদ্ধোত্তর বছরগুলিতে এডা শিল্পকর্ম ও ব্যক্তিগত সম্পত্তি ফেরত পেতে আইনি ব্যবস্থা নিয়েছিলেন, যা তিনি তার পারিবারিক উত্তরাধিকার হিসেবে বিবেচনা করতেন। এই জিনিসগুলির অনেকই তার বাবা নাৎসি শাসনামলে বাজেয়াপ্তকরণ বা জবরদখলের মাধ্যমে অর্জন করেছিলেন। শিল্পকর্ম ছাড়াও তিনি গহনা ও অন্যান্য সম্পদ ফেরত পেতে চেষ্টা করেছিলেন। সারাজীবন এডা তার জন্মনাম অপরিবর্তিত রেখেছিলেন। তিনি বিবাহ করেননি বা সন্তান জন্ম দেননি। তার জীবন কাটে জার্মানিতে নিভৃতে, পরিবারের অতীত সম্পর্কে বিস্তারিত প্রকাশ্য বক্তব্য এড়িয়ে। কিছু জার্মান মিডিয়া জানিয়েছিল যে তিনি তার পদবি নিয়ে গর্ববোধ করতেন, যদিও তিনি কখনোই প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান ব্যক্ত করেননি। এডা গোয়েরিং চরমপন্থী আন্দোলনের সাথে যুক্ত হননি বা নাৎসিবাদের পুনর্বাসন সম্পর্কিত কোনো কার্যক্রমে অংশ নেননি। তার পারিবারিক উত্তরাধিকার রক্ষার প্রচেষ্টা সীমাবদ্ধ ছিল ব্যক্তিগত স্তরে ও বস্তুগত সম্পদ পুনরুদ্ধারের আইনি পদক্ষেপে। তিনি ১৯৪৫ পূর্ব সামাজিক মহলের সদস্যদের সাথে ব্যক্তিগত সম্পর্ক বজায় রেখেছিলেন, কিন্তু কোনো আদর্শিক প্রকাশ্য কার্যকলাপ এড়িয়ে চলতেন। তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হননি এবং মৃত্যু পর্যন্ত নিম্ন প্রোফাইল বজায় রেখেছিলেন। ২০১৮ সালে মিউনিখে ৮০ বছর বয়সে তার মৃত্যু হয়। তিনি সারা জীবন জার্মানিতে বসবাস করেছিলেন, ব্যক্তিগতভাবে তার পারিবারিক স্বার্থ ব্যবস্থাপনা করে, এবং অতীতের সাথে তার সম্পর্ক নিয়ে বিস্তৃত প্রকাশ্য বিবৃতি দেননি। রাইনার হেস, অশিটসের নাতি, স্মৃতিকেই কর্তব্য করে তোলা। রাইনার হেস ১৯৬৫ সালে পশ্চিম জার্মানিতে জন্মগ্রহণ করেন, এমন একটি পরিবারে যারা নিজেদের অতীত নিয়ে আলোচনা এড়িয়ে চলত। তিনি ছিলেন রুডলফ হেসের নাতি, অশিটস কনসেন্ট্রেশন ক্যাম্পের কমান্ড্যান্ট, নাৎসি শাসনের অন্যতম প্রধান বধ্যভূমি। শৈশব থেকেই তার দাদার উপস্থিতি ছিল অস্পষ্ট, সংঘটিত অপরাধগুলিতে তার দায়িত্ব সম্পর্কে স্পষ্ট কোনো উল্লেখ ছাড়াই। প্রথম দিকে রাইনার এমন পরিবেশে বেড়ে ওঠেন যেখানে তার পদবি পারিবারিক মহলে সম্মানিত ছিল। তার বাবা ও আত্মীয়রা এমন বর্ণনা দিতেন যা রুডলফ হেসের কর্মকাণ্ডকে হালকা করে দেখাত। অশিটসকে একটি আটক কেন্দ্র হিসেবে উপস্থাপন করা হতো এবং তার দাদাকে একজন কঠোর প্রশাসক হিসেবে। রাইনারের সত্যিকার ইতিহাসের সাথে প্রথম সংঘাত ঘটে ডাচাউ কনসেন্ট্রেশন ক্যাম্পে একটি স্কুল ভ্রমণের সময়। একটি তথ্য বোর্ডে তার পদবি দেখে তিনি বুঝতে শুরু করেন যে তার পরিবার ঐতিহাসিক গুরুত্বের ঘটনাবলীর সাথে জড়িত। এই উদ্ঘাটন তার পারিবারিক অতীত সম্পর্কে ধারণা বদলে দেয়। এই আবিষ্কারের পর তিনি তার দাদার অপরাধগুলি নিয়ে পরিবারের সাথে আলোচনার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রত্যাখ্যাত হন। তার বাবা রুডলফ হেসকে রক্ষা করতেন এবং যুদ্ধের পরিণতি বিজয়ীদের দিকে চালিত করতেন। রাইনার ধীরে ধীরে পারিবারিক পরিবেশে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কৈশোরে তিনি চূড়ান্তভাবে পরিবার থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি একটি বোর্ডিং স্কুলে ভর্তি হন, যেখানে তার পদবির জন্য তিনি প্রত্যাখ্যান ও আক্রমণের শিকার হন। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে একটি ছিল একটি কনসেন্ট্রেশন ক্যাম্পের বেঁচে থাকা একজন ব্যক্তির শারীরিক আক্রমণ, যা তার বহন করা ঐতিহাসিক বোঝা সম্পর্কে গভীরভাবে উপলব্ধি তৈরি করে। এরপর থেকে রাইনার নিজে থেকেই তার দাদার অতীত গবেষণা শুরু করেন।
অশরিৎজ ও রুডলফ হেসের ভূমিকার ঐতিহাসিক বিবরণ জানতে তিনি আর্কাইভ, লাইব্রেরি ও জাদুঘর পরিদর্শন করতেন। তার আগ্রহ কেন্দ্রীভূত ছিল ঘটনাগুলি সঠিকভাবে নথিবদ্ধ করার উপর। প্রাপ্তবয়স্ক জীবনে রাইনার হেস তার গল্প প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন। তিনি ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণে নিয়োজিত সংগঠনগুলোর সাথে সহযোগিতা করেন এবং স্মরণ অনুষ্ঠানে অংশ নেন। তিনি শিক্ষামূলক আলোচনা ও সমাবেশে তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতেন, যেগুলো নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক জ্ঞান পৌঁছে দিতে কেন্দ্রীভূত ছিল। তিনি অশরিৎজ ক্যাম্পে বেশ কয়েকবার গিয়েছিলেন, যেখানে তার দাদা নেতৃত্ব দিয়েছিলেন। এক সফরে তিনি ইসরায়েলি শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন, যা স্মৃতি কার্যক্রমে তার সম্পৃক্ততা সুদৃঢ় করে। পরবর্তীতে তিনি তার অবস্থানের প্রতীক হিসেবে ডেভিডের তারা সংবলিত একটি লকেট পরিধান শুরু করেন। তার প্রকাশ্য কাজ সত্ত্বেও তিনি তার পরিবার ও বাইরের ব্যক্তিদের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হন। কিছু পরিবারের সদস্য তাকে পারিবারিক ইতিহাস থেকে দূরে সরে যাওয়ার অভিযোগ করতেন, আবার কিছু পর্যবেক্ষক নাৎসি নেতাদের বংশধরদের স্মৃতিস্থানগুলিতে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলতেন। রাইনার জোর দিয়েছিলেন যে তার উদ্দেশ্য ছিল কোনো ন্যায্যতা ছাড়াই ঘটনাগুলির বোঝাপড়ায় অবদান রাখা। 2009 সালে তিনি রুডলফ হেসের ব্যক্তিগত জিনিসপত্র স্মৃতি জাদুঘরে দানের প্রস্তাব দেন। কিছু জিনিস শেষ পর্যন্ত মিউনিখের একটি ঐতিহাসিক ইনস্টিটিউটে দান করা হয়। এই সিদ্ধান্ত কিছু মহলে পারিবারিক ইতিহাস স্বীকার করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হয়। বর্তমানে রাইনার হেস জার্মানিতে বসবাস করছেন এবং নাৎসি শাসনের ইতিহাস সংক্রান্ত শিক্ষামূলক কার্যক্রমে তার সম্পৃক্ততা বজায় রেখেছেন। তার পরিবেশ মানবাধিকার সংগঠন ও ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের সাথে সম্পর্কিত। তিনি তার পরিবারের বেশিরভাগ সদস্যের সাথে যোগাযোগ রাখেন না। জেনিফার টিজি, পারিবারিক ইতিহাসের মুখোমুখি। জেনিফার টিজি 1970 সালে জার্মানির মিউনিখে জন্মগ্রহণ করেন। একজন মিশ্র বংশোদ্ভূত জার্মান মা এবং নাইজেরিয়ান বাবার সন্তান হিসেবে তিনি জন্মের কয়েক মাস পরেই দত্তক দেওয়া হয়েছিলেন। তিনি তার জৈবিক উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য ছাড়াই একটি জার্মান দত্তক পরিবারে বেড়ে ওঠেন। যৌবনে তিনি একটি প্রচলিত জীবনযাপন করেছিলেন। তিনি হামবুর্গ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ইসরায়েলে 5 বছরেরও বেশি সময় বাস করেন। সেখানে তিনি তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং বিজ্ঞাপনী সংস্থাগুলিতে কাজ করেন। এই সময়ে তিনি নাৎসি শাসনের সাথে তার পারিবারিক সংযোগ সম্পর্কে অজ্ঞাত ছিলেন। তার বংশপরিচয়ের আবিষ্কার ঘটে আকস্মিকভাবে। 38 বছর বয়সে হামবুর্গের একটি লাইব্রেরি পরিদর্শনকালে তিনি প্লাসব কনসেন্ট্রেশন ক্যাম্পের কমান্ড্যান্ট আমন গোথের ইতিহাস বর্ণনা করা একটি বই খুঁজে পান। বইয়ের পাতায় তিনি তার জৈবিক মায়ের ছবি চিনতে পারেন, যার মাধ্যমে পারিবারিক সংযোগ স্থাপিত হয়। গোথ সরাসরি শিবিরে নির্যাতন ও মৃত্যুদণ্ডের জন্য দায়ী ছিলেন এবং শিন্ডলার্স লিস্ট চলচ্চিত্রে তার চরিত্র চিত্রিত হওয়ার পর তিনি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। আমন গোথের সাথে তার সম্পর্কের প্রকাশ জেনিফারের ব্যক্তিগত উপলব্ধিকে পুনর্বিন্যাস করার প্রয়োজনীয়তা তৈরি করে। আফ্রিকান জার্মান পরিচয় এবং একজন যুদ্ধাপরাধীর সাথে সংযোগের সমন্বয় একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের প্রতিনিধিত্ব করে। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় মনস্তাত্ত্বিক সহায়তার জন্য হাসপাতালে ভর্তি হন, যেখানে তিনি তার পারিবারিক ইতিহাস গ্রহণ করার প্রক্রিয়াটি মোকাবেলা করেন। জেনিফার তার জৈবিক পটভূমি নিয়ে গবেষণা শুরু করেন। তিনি তার পরিবারের সাথে সম্পর্কিত নথিপত্র, ফটোগ্রাফ এবং সাক্ষাৎকার সংগ্রহ করেন, তার অতীতের বাস্তব পরিমাণ বোঝার চেষ্টা করেন। এই কাজটিতে সরকারি নথিপত্র পর্যালোচনা এবং পরোক্ষভাবে তার পারিবারিক ইতিহাসের সাথে যুক্ত ব্যক্তিদের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল। 2014 সালে তিনি গিয়ামন, আমার দাদামশাই আমাকে হত্যা করতেন বইটি প্রকাশ করেন, যেখানে তিনি তার আবিষ্কার এবং পরিচয় পুনর্গঠনের প্রক্রিয়া বর্ণনা করেন। শিরোনামটি তার বংশগতির এবং সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে বৈসাদৃশ্যকে প্রতিফলিত করে। বইটি বিভিন্ন ভাষায় অনুদিত হয় এবং আন্তর্জাতিক মনোযোগ লাভ করে, যা তাকে ঐতিহাসিক স্মৃতি এবং প্রজন্মান্তর সঞ্চারণের বিতর্কে একটি প্রাসঙ্গিক কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করে। জেনিফার জার্মানি এবং অন্যান্য দেশে সম্মেলন, শিক্ষামূলক সভা এবং সচেতনতা প্রকল্পে অংশগ্রহণ করেন। তার কাজ কেন্দ্রীভূত ছিল পরিচয়, বর্ণবাদ, ঐতিহাসিক ট্রমা এবং হোলোকাস্টের স্মৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর। তার প্রকাশ্য বক্তৃতায় তিনি মানসিক দৃষ্টিভঙ্গি এড়িয়ে ঐতিহাসিক ঘটনা এবং সামাজিক বিশ্লেষণের উপর ফোকাস করতেন। ইসরায়েলে থাকার পর জেনিফার সাংস্কৃতিক পার্থক্যের কারণে জার্মানিতে পুনরায় একীভূত হতে সমস্যা অনুভব করেন। এই অভিজ্ঞতা আধুনিক সমাজে সামাজিক অন্তর্ভুক্তি এবং বর্জনের প্রক্রিয়াগুলিতে তার আগ্রহকে শক্তিশালী করে। তার ব্যক্তিগত জীবনে জেনিফার তার জৈবিক মায়ের সাথে সীমিত সম্পর্ক বজায় রেখেছিলেন, যিনি আমন গোথের উত্তরাধিকার সম্পর্কে অস্পষ্ট মতামত প্রকাশ করেছিলেন।
পারিবারিক ইতিহাস নিয়ে তাদের মধ্যে কোনো গভীর সংলাপ হয়নি। তার প্রকাশ্য বক্তৃতায় জেনিফার জোর দিয়ে বলেন যে কি পারিবারিক অতীত জানা তোমাকে কে তা পরিবর্তন করে না, কিন্তু এটি পরিবর্তন করে তুমি ইতিহাসে তোমার স্থান কিভাবে বুঝবে কি। এই দৃষ্টিভঙ্গি তাকে ইহুদিবিদ্বেষ এবং বর্ণবাদ বিরোধী জার্মানির সরকারি শিক্ষামূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পরিচালিত করে। বর্তমানে জেনিফার টিজি জার্মানিতে বাস করেন, যেখানে তিনি শিক্ষামূলক কার্যক্রম এবং ঐতিহাসিক স্মৃতির সাথে যুক্ত প্রকল্পে নিযুক্ত রয়েছেন। তার দৃষ্টিভঙ্গি ঐতিহাসিক ঘটনার সঞ্চারণ এবং সংঘাতপূর্ণ অতীত দ্বারা চিহ্নিত প্রেক্ষাপটে পরিচয় গঠনের প্রতিফলনকে একত্রিত করে। তার জীবন হোলোকাস্ট সম্পর্কে নথিভুক্ত তথ্য সঞ্চারণ এবং সমকালীন সামাজিক প্রক্রিয়ার সমালোচনামূলক বিশ্লেষণের উপর কেন্দ্রীভূত গবেষণা, প্রকাশনা এবং সরকারি অংশগ্রহণের একটি ইতিহাসকে প্রতিফলিত করে। কলিন বেটিনা কুয়ান্ড, প্রকাশ্য নীরবতা একটি ব্যবসায়িক উত্তরাধিকার। কলিন বেটিনা কুয়ান্ড জার্মানির সবচেয়ে প্রভাবশালী শিল্পপতি পরিবারগুলোর একটি সদস্য, কুয়ান্ড পরিবার, যাদের ব্যবসায়িক বিকাশ নাৎসি শাসনের সাথে জড়িত। তিনি হারাল্ড কুয়ান্ডেটের কন্যা, যিনি মাগডা গোয়েবেলসের একমাত্র জীবিত সন্তান, তৃতীয় রাইখের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবেলসের স্ত্রী। তার পারিবারিক ইতিহাস সরাসরি সেই সময়ের ক্ষমতা কাঠামোর সাথে যুক্ত। মাগডার প্রথম বিবাহের সন্তান হারাল্ড কুয়ান্ড 1945 সালে বার্লিনের বাংকারে উপস্থিত ছিলেন না, যখন তার মা ও সৎবাবা তাদের অন্য 6 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন। যুদ্ধ শেষে তিনি ব্রিটিশ বাহিনীর হাতে বন্দী হন এবং পরে মুক্তি পান। সময়ের সাথে সাথে তিনি তার জৈবিক পিতা গুন্থার কুয়ান্ড প্রতিষ্ঠিত শিল্প সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ফিরে পান, যা নাৎসি শাসনকালে জোরপূর্বক শ্রমিক ব্যবহার ও কোম্পানি অধিগ্রহণের মাধ্যমে বিকশিত হয়েছিল। 1967 সালে হারাল্ড কুয়ান্ডেটের মৃত্যুর পর কলিন বেটিনা কুয়ান্ডেট ও তার বোনেরা এক বিশাল সম্পত্তি উত্তরাধিকার সূত্রে লাভ করেন। পরিবারের সম্পদে বিএমডব্লিউ, ভাটা ও আল্টানায়ের মতো কোম্পানিতে শেয়ারসহ বিভিন্ন বিনিয়োগ অন্তর্ভুক্ত ছিল। সম্পদ ব্যবস্থাপনা কেন্দ্রীভূত করা হয়েছিল ব্যাড হোমবার্গে অবস্থিত হারাল্ড কুয়ান্ডেট হোল্ডিং জিএমবিএইচের মাধ্যমে। কয়েক দশক ধরে পরিবারের উত্তরাধিকারীরা তাদের সম্পদের উৎস সম্পর্কে নীরবতা বজায় রেখেছেন। তৃতীয় রাইখের সময়কার ব্যবসায়িক কার্যক্রম ও জোরপূর্বক শ্রমিক ব্যবহার নিয়ে পরিবারটি প্রকাশ্যে কোনো আলোচনা করেনি। একবিংশ শতাব্দীর শুরুতে সাংবাদিক তদন্তে পরিবারটির ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর নাৎসি শাসনের সাথে ঐতিহাসিক যোগসূত্রের প্রমাণ মেলে। দ্য সাইলেন্ট ডাইনাস্টির মতো তথ্যচিত্রে প্রকাশ পায় যে গ্রুপের কিছু কোম্পানি যুদ্ধবন্দী ও বাস্তুচ্যুত শ্রমিকদের শোষণ থেকে লাভবান হয়েছিল। এই প্রেক্ষাপটে 2007 সালে কুয়ান্ড পরিবার তাদের নাৎসি যুগের কার্যক্রম নিয়ে একটি স্বাধীন গবেষণা চালানোর আদেশ দেয়। বহিরাগত ইতিহাসবিদদের প্রস্তুত করা প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে গ্রুপের একাধিক কোম্পানি জোরপূর্বক শ্রমিক ব্যবহার করেছে ও জবরদখলকৃত সম্পত্তি থেকে লাভবান হয়েছে। তবে উত্তরাধিকারীগণ এসব আবিষ্কারের সাথে সরাসরি সম্পর্কিত কোনো প্রকাশ্য ক্ষতিপূরণমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। কলিন বেটিনা কুয়ান্ড এসব বিষয়ে খুব কমই মন্তব্য করেছেন। তিনি তার পরিবারের ইতিহাস বা তার ব্যক্তিগত জীবনে এর প্রভাব নিয়ে বিস্তারিত কোনো বিবৃতি দেননি। তার ব্যবসায়িক কার্যক্রম সাংগঠনিক কাঠামোর মাধ্যমে শিল্প ও আর্থিক বিনিয়োগ ব্যবস্থাপনায় কেন্দ্রীভূত রয়েছে। কলিন বেটিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের এই নীরবতা জার্মান মিডিয়ার পর্যবেক্ষণের বিষয় হয়েছে, যেখানে কিছু মহল পরিবারের ব্যবসায়িক বিকাশের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আরও স্পষ্ট স্বীকৃতির দাবি জানিয়েছে। এখনও পর্যন্ত পরিবারটি একটি সংরক্ষিত অবস্থান বজায় রাখতে পছন্দ করেছে। কলিন বেটিনা কুয়ান্ড রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হননি বা চরমপন্থী আন্দোলনের সাথে যুক্ত কোনো উদ্যোগে অর্থায়ন করেননি। তার সরকারি জীবন কেবল ব্যবসায়িক ক্ষেত্রেই সীমাবদ্ধ। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য সীমিত, যা পরিবারের সাধারণ নীরবতার নীতির সাথে সঙ্গতিপূর্ণ। কুয়ান্ডের পরিবারের সম্পদ এখনও জার্মানির বৃহত্তম সম্পদগুলোর মধ্যে স্থান পায়। বিভিন্ন অনুমান অনুযায়ী পরিবারের সম্পদ কয়েক হাজার কোটি ইউরোতে পৌঁছেছে, যা তাদের জাতীয় ও আন্তর্জাতিক সম্পদ তালিকায় স্থায়ী উপস্থিতি নিশ্চিত করেছে। বর্তমান প্রেক্ষাপটে পরিবার গ্রুপের সাথে যুক্ত কিছু কোম্পানি সমাজকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। তবে এসব পদক্ষেপকে আনুষ্ঠানিকভাবে নাৎসি যুগের কার্যক্রমের সাথে সম্পর্কিত ঐতিহাসিক ক্ষতিপূরণ হিসেবে উপস্থাপন করা হয়নি। কলিন বেটিনা কুয়ান্ড জার্মানিতে ব্যবসায়িক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং দেশের প্রধান অর্থনৈতিক গ্রুপগুলোর সদস্য। তার সরকারি জীবনচরিত পরিবারের সম্পদের ঐতিহাসিক উৎস নিয়ে বিতর্কে উল্লেখযোগ্য হস্তক্ষেপ ছাড়াই সম্পদ ব্যবস্থাপনার ধারাবাহিকতা প্রতিফলিত করে। হিটলার ইউথ প্রজন্ম, শিক্ষা, যুদ্ধ ও যুদ্ধোত্তর জীবন। তৃতীয় রাইখের শেষ বছরগুলোতে হাজার হাজার জার্মান কিশোর কিশোরীকে হিটলার ইউথে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
নাৎসি আদর্শে তরুণদের গড়ে তোলার জন্য তৈরি এই সংগঠন কর্তৃপক্ষের প্রতি আনুগত্য, সামরিকীকরণ এবং জাতিগত শ্রেষ্ঠত্বের বিশ্বাস প্রচার করত। ১৯৪৩ সাল থেকে, যখন জার্মানির সামরিক অবস্থার অবনতি ঘটে, অনেক হিটলার ইউথ সদস্যকে যোদ্ধা হিসেবে নিযোগ দেওয়া হয়। ১৬ বা ১৭ বছর বয়সী তরুণরা ১২তম এসএস প্যাঞ্জার ডিভিশন হিটলার যুগেন্ডের মতো ইউনিটে অন্তর্ভুক্ত হয়েছিল, যাদের পশ্চিমা ফ্রন্টে মোতায়েন করা হয়েছিল। নরম্যান্ডির যুদ্ধের সময় সদস্যদের অভিজ্ঞতার অভাবের কারণে এই ইউনিটগুলো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। যুদ্ধের শেষ এই প্রজন্মের জন্য অবসান বয়ে আনেনি। বন্দী হওয়া অনেক কিশোর কিশোরীকে মিত্রবাহিনী কর্তৃক সংগঠিত পুনর্বাসন কর্মসূচির অধীনে রাখা হয়েছিল। বেবি ল্যাগার-কি নামে পরিচিত সুবিধাগুলোতে এই তরুণদের নাৎসি শাসনকালে শেখানো আদর্শ ভাঙার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ডিনাজিফিকেশনের কাজটি ছিল জটিল। এই তরুণরা এমন একটি ব্যবস্থার অধীনে বেড়ে উঠেছিল যা অন্য কোনো আদর্শিক রেফারেন্সকে সীমিত করেছিল। কনসেন্ট্রেশন ক্যাম্প সম্পর্কিত চলচ্চিত্র প্রদর্শন, ভুক্তভোগীদের সাক্ষ্য এবং ইতিহাসের ক্লাসের মতো পদ্ধতি ব্যবহার করে তাদের কাছে সংঘটিত অপরাধের প্রকৃতি তুলে ধরা হয়েছিল। এই পুনর্বাসন কর্মসূচির কার্যকারিতা ভিন্ন ভিন্ন ছিল। এই প্রজন্মের কিছু সদস্য শেখানো ধারণা থেকে দূরত্ব বজায় রাখতে পেরেছিল এবং গণতান্ত্রিক জার্মানির কাঠামোর মধ্যে তাদের জীবন গড়ে তুলেছিল। অন্যরা ব্যক্তিগতভাবে বা সীমিত গোষ্ঠীতে জাতীয় সমাজতান্ত্রিক অতীতের সাথে সম্পর্কিত কিছু বিশ্বাস ধরে রেখেছিল। সময়ের সাথে সাথে এই প্রজন্মের সদস্যদের তাদের যৌবনের অভিজ্ঞতাকে এমন একটি সমাজে একীভূত করতে হয়েছিল যা পূর্ববর্তী শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছিল। অনেক ক্ষেত্রে তারা তাদের অংশগ্রহণ সম্পর্কে প্রকাশ্যে কথা বলতে চায়নি। অন্য ক্ষেত্রে তারা তাদের সম্পৃক্ততা যৌবন এবং বিকল্পের অভাবের ফল হিসাবে ব্যাখ্যা করেছিল। হিটলার ইউথের কিছু প্রাক্তন সদস্য যুদ্ধোত্তর জার্মানির নাগরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছিলেন। সাধারণভাবে তাদের যুবকালের ইতিহাস অতীতের একটি অংশ হিসাবে বিবেচিত হয়েছিল যা অতিক্রম করার চেষ্টা করা হচ্ছিল, যদিও মাঝে মাঝে এটি দৃশ্যমান হলে প্রকাশ্য বিতর্কের সৃষ্টি করেছিল। পরবর্তী গবেষণায় দেখা গেছে যে এই প্রজন্মের মধ্যে মানসিক ব্যাধির হার বেশি ছিল, যার মধ্যে পোস্টট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং স্থিতিশীল মানসিক সম্পর্ক গঠনে অসুবিধার লক্ষণ অন্তর্ভুক্ত ছিল। সহিংসতার সম্মুখীন হওয়া এবং প্রাথমিক আদর্শিক প্রশিক্ষণ তাদের মানসিক স্বাস্থ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। হিটলার ইউথের প্রাক্তন সদস্যদের সম্পর্কে জনসাধারণের ধারণা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। যুদ্ধোত্তর প্রথম দশকগুলিতে এই ধারণা প্রচলিত ছিল যে তারা ছিল একটি মতাদর্শগত ব্যবস্থার শিকার। পরবর্তীতে ঐতিহাসিক গবেষণার অগ্রগতির সাথে সাথে শাসনকালের সময় কিশোর কিশোরীদের ব্যক্তিগত দায়িত্ব নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এই প্রজন্মের কিছু সদস্য স্মৃতিকথা প্রকাশ করেছিলেন যেখানে তারা হিটলার ইউথে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছিল। এই বিবরণগুলি ব্যবহৃত মতাদর্শগত প্রশিক্ষণের পদ্ধতির নথিভুক্তকরণ এবং শাসনের যুগ সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম বোঝার ক্ষেত্রে অবদান রেখেছিল। আজ হিটলার ইউথের বেশিরভাগ প্রাক্তন সদস্য বয়স্ক ব্যক্তি বা মারা গেছেন। যারা বেঁচে আছেন তারা মাঝে মাঝে তাদের যৌবনের অংশগ্রহণ নিয়ে পুনরায় মনোযোগ আকর্ষণ করেন, বিশেষ করে ঐতিহাসিক গবেষণা, ডকুমেন্টারি এবং প্রতিবেদনের প্রেক্ষাপটে। সমসাময়িক জার্মানিতে হিটলার ইউথের অধ্যয়ন ঐতিহাসিক স্মৃতির উপর দৃষ্টি নিবদ্ধ করা শিক্ষামূলক কর্মসূচির অংশ। এই বিষয়টি সর্বাত্মক রাজনৈতিক ব্যবস্থায় মতাদর্শগত ম্যানিপুলেশন এবং র্যাডিকালাইজেশন প্রক্রিয়ার বিশ্লেষণের অন্তর্ভুক্ত। এই প্রজন্মের ইতিহাস বোঝার উপাদান সরবরাহ করে যে কিভাবে রাষ্ট্রীয় কাঠামো নির্দিষ্ট আদর্শিক নীতির ভিত্তিতে তরুণদের গঠন করতে পারে, যার প্রভাব সেই ঐতিহাসিক মুহূর্তকে অতিক্রম করে যায় যেখানে এটি উদ্ভূত হয়েছিল। উলফ হেস, পিতার স্মৃতি পুনরুদ্ধারে সন্তানের সংগ্রাম। উলফ রুডিগার হেস ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জার্মান ওয়ার্কার্স ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টির শীর্ষ নেতা রুডলফ হেসের একমাত্র সন্তান। জন্ম থেকেই তার জীবন তার পদবীর জনসাধারণের স্বীকৃতি এবং তার পিতার রাজনৈতিক ইতিহাসের সাথে জড়িত ছিল। ১৯৪১ সালে, যখন উলফের বয়স ৩ বছর ছিল, রুডলফ হেস যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে পৃথক শান্তি আলোচনার উদ্দেশ্যে স্কটল্যান্ডে একটি অনুমোদিত ফ্লাইট করেছিলেন। এই মিশন ব্যর্থ হয় এবং রুডলফ হেস গ্রেফতার হন। যুদ্ধ শেষে তাকে নুরেমবার্গ ট্রায়ালে বিচার করা হয় এবং শান্তির বিরুদ্ধে অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যুদ্ধোত্তর জার্মানিতে বেড়ে ওঠা উলফ হেস এমন একটি প্রেক্ষাপটে বাস করেছিলেন যেখানে তার পদবি প্রত্যাখ্যানের প্রতিক্রিয়া সৃষ্টি করত। শৈশব ও যৌবনে তিনি তার পারিবারিক ইতিহাসের সামাজিক উপলব্ধি সম্পর্কিত সমস্যার মুখোমুখি হয়েছিলেন। অন্যান্য বংশধরদের বিপরীতে যারা তাদের পূর্বপুরুষদের সাথে প্রকাশ্য দূরত্ব বজায় রাখতে পছন্দ করেছিলেন, উলফ তার পিতার স্মৃতি রক্ষায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।
1960-এর দশক থেকে উলফ হেস স্পান্ডাউ কারাগারে সাজা ভোগ করা রুডলফ হেসের মুক্তির জন্য জনসচেতনতা প্রচারণা শুরু করেন। বিবৃতি, বিক্ষোভ এবং আইনি পদক্ষেপের মাধ্যমে তিনি যুক্তি দিয়েছিলেন যে তার পিতার দীর্ঘ কারাবাস রাজনৈতিক কারণের ফল ছিল। উলফ হেস দাবি করেছিলেন যে রুডলফ হেসের ফ্লাইট শান্তি চুক্তি অর্জনের উদ্দেশ্যে করা হয়েছিল এবং অন্যান্য নাৎসি নেতাদের তুলনায় তার সাজা বেশি কঠোর ছিল। তিনি আরও বলেন যে তার পিতার কারাবাসের শর্ত মানবাধিকারের নীতিকে লঙ্ঘন করেছিল। 1987 সালে স্পান্ডাউ কারাগারে রুডলফ হেসের মৃত্যুর পর উলফ আনুষ্ঠানিক আত্মহত্যার সংস্করণের সাথে তার দ্বিমত প্রকাশ করেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে চিকিৎসা রিপোর্ট এবং প্রাপ্ত সাক্ষ্যগুলিতে অসঙ্গতি রয়েছে। পরবর্তীতে তিনি ব্যক্তিগত তদন্ত চালান এবং মৃত্যু সংক্রান্ত সরকারি নথি প্রকাশের দাবি জানান। তার দাবিগুলোতে সরকারি সমর্থন না পাওয়া সত্ত্বেও উলফ হেস বছরের পর বছর তার অবস্থান বজায় রেখেছিলেন। জনসাধারণের কার্যক্রমের পাশাপাশি তিনি জার্মানিতে স্থপতি হিসেবেও কাজ করেছিলেন। তিনি বেশ কয়েকটি বই লিখেছিলেন যেখানে তিনি তার পিতার ইতিহাস সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছিলেন, তাকে একজন কূটনৈতিক সমাধান খোঁজার ব্যক্তি হিসেবে বর্ণনা করেছিলেন। তার প্রকাশনাগুলো মূলত এই ধারণা রক্ষায় কেন্দ্রীভূত ছিল যে রুডলফ হেসকে যুদ্ধের পর অবিচারের শিকার করা হয়েছিল। উলফ হেস সরাসরি সংগঠিত নব্যনাৎসি আন্দোলনের সাথে যুক্ত হননি। তবে রুডলফ হেসের ব্যক্তিত্বের প্রতি তার সমর্থন মাঝে মাঝে চরম ডানপন্থী গোষ্ঠীগুলি ব্যবহার করত, যদিও তিনি এই সংস্থাগুলির সাথে আনুষ্ঠানিক প্রকাশ্য সংযোগ এড়িয়ে চলতেন। তিনি 2001 সালে 63 বছর বয়সে মারা যান। তার জীবনকালে উলফ রুডিগার হেস তার পিতার পক্ষ নিয়ে একটি প্রকাশ্য অবস্থান বজায় রেখেছিলেন। নাৎসি শাসনের অপরাধ বা তৃতীয় রাইখের শাসনকালে রুডলফ হেসের রাজনৈতিক দায়বদ্ধতা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। কাটরিন হিমলার, যে ভাতিজিনাতনী তার ইতিহাস খুঁজে বের করলেন। 1967 সালে পশ্চিম জার্মানিতে জন্মগ্রহণ করেন কাটরিন হিমলার, এসএস প্রধান ও নাৎসি শাসনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হাইনরিখ হিমলারের তৃতীয় প্রজন্মের বংশধর হিসেবে। তার দাদা আর্নস্ট হিমলার ছিলেন হাইনরিখের ছোট ভাই। শৈশব থেকেই কাটরিন নিজ পদবীর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে গভীরভাবে অবগত ছিলেন। তার পারিবারিক পরিমণ্ডলে নাৎসি অতীত খণ্ডিতভাবে এবং প্রায়শই হালকা আভাসে উল্লেখ করা হতো, যুদ্ধোত্তর জার্মানিতে যা একটি সাধারণ সামাজিক প্রবণতা ছিল। প্রাপ্তবয়স্ক হয়ে কাটরিন বার্লিনে রাজনৈতিক বিজ্ঞান অধ্যয়নের সিদ্ধান্ত নেন, বিশেষভাবে স্মৃতি সংস্কৃতি ও ঐতিহাসিক দ্বন্দ্ব বিশ্লেষণের উপর মনোনিবেশ করেন। একাডেমিক জগতে অগ্রসর হওয়ার সাথে সাথে তিনি পদ্ধতিগতভাবে তার পরিবারের নাৎসি শাসনে সম্পৃক্ততার ইতিহাস অনুসন্ধান শুরু করেন। 2005 সালে প্রকাশিত হয় তার গবেষণাধর্মী গ্রন্থ গিভ দ্য হিমলার ব্রাদার্স, যেখানে তিনি তার পূর্বপুরুষদের রাজনৈতিক সম্পৃক্ততা নিখুঁতভাবে নথিবদ্ধ করেন। এই গ্রন্থটি রচনায় তিনি আর্কাইভ গবেষণা, আত্মীয়দের সাক্ষাৎকার এবং সরকারি নথিপত্রের গভীর বিশ্লেষণের সমন্বয় ঘটান। কাটরিন শুধুমাত্র হাইনরিখ হিমলারের ব্যক্তিত্বই নয়, বরং শাসনের রাষ্ট্রীয় কাঠামোতে তার পরিবারের অন্যান্য সদস্যদের অংশগ্রহণও তুলে ধরেন। কাটরিনের পদ্ধতি নথিভিত্তিক এবং সমালোচনামূলক বিশ্লেষণ দ্বারা চিহ্নিত ছিল। নীরবতা বা প্রতিরক্ষা বেছে নেওয়া অন্যান্য বংশধরদের বিপরীতে, তিনি যাচাই করা তথ্য সংগ্রহ এবং প্রকাশের উপর কেন্দ্রীভূত একটি পথ বেছে নিয়েছিলেন। তার গবেষণায় কাটরিন প্রকাশ করেন যে তার দাদা, আর্নস্ট হিমলার, শাসনের সময় রাষ্ট্রীয় রেডিও প্রশাসনে একটি পদে অধিষ্ঠিত ছিলেন এবং সরকারি প্রচারের প্রসারে অবদান রেখেছিলেন। তিনি নাৎসি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তার পরিবারের সংযোগ এবং সহযোগিতাও নথিভুক্ত করেন। দ্য হিমলার ব্রাদার্স কি বইটির প্রকাশ তার পারিবারিক পরিমণ্ডলে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিছু সদস্য তার উদ্যোগকে সমর্থন করেন, অন্যরা এটিকে প্রশ্নবিদ্ধ করেন, বিবেচনা করে যে পরিবারের ইতিহাস প্রকাশ্যে প্রকাশ করা পদবীর ইমেজকে প্রভাবিত করে। কাটরিন হিমলার ঐতিহাসিক স্মৃতি সম্পর্কিত বিতর্ক, সম্মেলন এবং শিক্ষামূলক প্রকল্পে অংশগ্রহণ করেন। তার বক্তব্যে তিনি ঐতিহাসিক প্রক্রিয়াগুলির অধ্যয়নে পারিবারিক প্রেক্ষাপট বিশ্লেষণের গুরুত্বের উপর জোর দেন, যৌথ দায়িত্বের বাদ পড়া এড়িয়ে। তিনি বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন যে পারিবারিক ইতিহাস জানার অর্থ ব্যক্তিগত অপরাধ স্বীকার করা নয়, কিন্তু নথিভুক্ত ঘটনাগুলি বোঝা এবং প্রচারের দায়িত্ব বহন করে। তার কাজ ঐতিহাসিক স্মৃতির নথিকরণ এবং সংরক্ষণকে শক্তিশালী করার দিকে নিবদ্ধ। বর্তমানে কাটরিন হিমলার জার্মানিতে বাস করেন। তিনি গবেষণায় নিবেদিত থাকেন এবং নাৎসিবাদের ইতিহাস ও প্রজন্মান্তরে স্মৃতি হস্তান্তরের প্রক্রিয়ার সাথে সম্পর্কিত শিক্ষামূলক উদ্যোগে অংশগ্রহণ করেন। তার কাজ একাডেমিক ও স্কুল পর্যায়ে তৃতীয় রাইখের সময় পারিবারিক ট্র্যাজেক্টরির ঐতিহাসিক বিশ্লেষণের রেফারেন্স উপাদান হিসেবে ব্যবহৃত হয়। স্মৃতি বজায় রাখা, জার্মানিতে ঐতিহাসিক দায়িত্ব।
1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে জার্মানি জাতীয় সমাজতান্ত্রিক শাসনের অধীনে সংঘটিত অপরাধগুলোর স্মৃতি জীবিত রাখার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই স্মৃতির সরকারি ও সামাজিক ব্যবস্থাপনা দশক ধরে বিকশিত হয়েছে, যা জার্মান গণতান্ত্রিক পরিচয়ের একটি অপরিহার্য উপাদানে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে যুদ্ধের পরের বছরগুলিতে অতীতের সাথে মুখোমুখি হওয়ার প্রক্রিয়াটি ধীর এবং সীমিত ছিল। যাই হোক, 1960-এর দশক থেকে যারা সরাসরি সংঘাতে অংশগ্রহণ করেনি এমন প্রজন্মের সাথে একটি পদ্ধতিগত সমালোচনামূলক পর্যালোচনা প্রক্রিয়া শুরু হয়েছিল। আর্কাইভ খোলা, বেঁচে থাকাদের সাক্ষ্য এবং যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচার 1933 থেকে 1945 সময়কালের ঘটনাগুলোর উপর একটি শক্ত ঐতিহাসিক ভিত্তি স্থাপনে অবদান রেখেছিল। বুখেনওয়াল্ড স্মৃতিসৌধ বা বার্লিনের হোলোকাস্ট স্মৃতিসৌধের মতো স্মৃতিসৌধ, জাদুঘর এবং স্মরণস্থান তৈরি করা এই স্মৃতিনীতির কেন্দ্রীয় অংশ হয়েছে। এই উদ্যোগগুলোর লক্ষ্য হল নাৎসি শাসনের শিকার ইহুদি, রাজনৈতিক বিরোধী, প্রতিবন্ধী ব্যক্তি, সমকামী, জাতিগত সংখ্যালঘু এবং অন্যান্য নিগৃহীত গোষ্ঠীসহ শিকারদের স্মরণ, নথিকরণ এবং প্রতিফলনের জন্য একটি স্থান প্রদান করা। জার্মানিতে স্মৃতির সংস্কৃতি শিক্ষা ব্যবস্থাতেও প্রকাশিত হয়। স্কুলের শিক্ষার্থীদের জন্য বুখেনওয়াল্ড বা ডাচাউর মতো প্রাক্তন কনসেন্ট্রেশন ক্যাম্পে ভ্রমণ পাঠ্যক্রমের অংশ। এই অভিজ্ঞতাগুলো নতুন প্রজন্মকে প্রমাণ এবং স্মৃতির স্থানের উপর ভিত্তি করে ইতিহাসের সাথে সরাসরি যোগাযোগ প্রদান করতে চায়। কিছু কণ্ঠস্বর সারা দেশে এই ভ্রমণগুলো বাধ্যতামূলক করার পক্ষে সমর্থন করে। ডিজিটাল ক্ষেত্রে স্মৃতির কাজকে নতুন প্ল্যাটফর্মে মানিয়ে নেওয়ার জন্য সমসাময়িক উদ্যোগ দেখা গেছে। লাইপজিগের সুজানের মতো নাগরিকদের দ্বারা চালিত সোশ্যাল মিডিয়ায় প্রচারের মতো প্রকল্পগুলো দেখায় যে কিভাবে আধুনিক সরঞ্জামগুলি মৌলিক ঐতিহাসিক ঘটনাগুলো স্মরণের গুরুত্ব প্রেরণ করতে ব্যবহার করা যেতে পারে। এই পদক্ষেপগুলো তরুণ দর্শকদের কাছে পৌঁছাতে এবং ক্রমবর্ধমান ডিজিটাল খরচের প্রেক্ষাপটে ঐতিহাসিক জ্ঞানকে শক্তিশালী করতে চায়। যাই হোক, স্মৃতির সাথে প্রতিশ্রুতির নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অল্টারনেটিভ ফর জার্মানি (এফডি) এর মতো চরম ডানপন্থী রাজনৈতিক আন্দোলনের উত্থান নাৎসি অপরাধের সম্ভাব্য আপেক্ষিকতা বা অস্বীকার সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন প্রতিবেদন ইঙ্গিত দেয় যে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে জাতীয়তাবাদী প্রবণতার সমর্থকরা, ঐতিহাসিক বিতর্কে একটি শেষ বিন্দু রাখার পক্ষে। স্মৃতিস্তম্ভের বিরুদ্ধে ভ্যান্ডালিজম, পাবলিক স্পেসে নিষিদ্ধ প্রতীকগুলোর উপস্থিতি এবং স্মৃতিস্থানগুলোর প্রতি খোলা সমালোচনা জার্মান সমাজে বর্তমান উত্তেজনা প্রতিফলিত করে। এর মুখে বিভিন্ন সংগঠন, শিক্ষাবিদ এবং হোলোকাস্টের বেঁচে থাকা ব্যক্তিরা, যেমন ইভা উমলাউফ, ঐতিহাসিক সচেতনতা বজায় রাখা এবং শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। প্রথম হাতের সাক্ষ্যের স্থায়িত্ব একটি মূল্যবান কিন্তু সময়ের সাথে সাথে ক্রমবর্ধমানভাবে দুর্লভ উপাদান। এই কারণে সম্পূর্ণ নথিকরণ এবং প্রজন্মান্তরে জ্ঞান হস্তান্তর স্মৃতি সংরক্ষণের অগ্রাধিকার হিসাবে দেখা হয়। জার্মানি তার অতীতের মুখোমুখি হওয়ার জন্য একটি আইনি, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কাঠামো তৈরি করেছে। যাই হোক, সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক গতিশীলতা নতুন পরিস্থিতি তৈরি করে যা নিশ্চিত করার জন্য একটি অবিচ্ছিন্ন প্রচেষ্টার প্রয়োজন যে ইতিহাস ভুলে যাওয়া বা তুচ্ছ করা হবে না। নাৎসি শাসনের অপরাধগুলোর স্মরণ শুধুমাত্র একটি স্মারক অর্থ বহন করে না। এটি অসহিষ্ণুতা, চরমপন্থা এবং রাষ্ট্র থেকে প্রযোগ করা পদ্ধতিগত সহিংসতার পরিণতি সম্পর্কে একটি ঐতিহাসিক সতর্কতাও গঠন করে। এই স্মৃতি সংরক্ষণ বর্তমান গণতান্ত্রিক প্রতিশ্রুতির একটি মৌলিক অংশ হিসাবে বিবেচিত হয়।